হ্যালো ইউটিউব, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে শুধু ভট্টাচার্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মানুদার আরেকটা নতুন রোমাঞ্চকর ঘটনা। তাই কোনো রকম সময় নষ্ট না করে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। নমস্কার, আমি আপনাদের মানুদা। আজকের এই এপিসোডে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরী। নানা রকম অদ্ভুত ভূতের গল্প চলছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্তই পানসে গোছের ভূতের গল্প। পাড়াগ্রামের বাঁশবাগানের, আমবাগানের গেঁয়ো ভূত, সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স। তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন, কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন। পরের ব্যাগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যায় না। এসব কাজে লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে ওর সামনে ধূমপানও করেন না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যে বাদলা নেমেছে। শ্যামাপদ মুক্তা বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূত গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি না, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল। সেই সঙ্গে ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি হতে হলো। আমার পরিবার বর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। কিন্তু জায়গাটা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই? বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ির থেকে অনেক দূর, ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখায় পটভূমিকায় হিমালয়ের উচ্চ শৃঙ্খর মালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতী রঞ্জন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, হ্যাঁ, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, কি? আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিছু ওই দেশের ব্যাপার? না, জানি না। কি ব্যাপার? এই বর্ষায় এখানে ভয়ঙ্কর ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকম এই দেশের কাণ্ড। তবে আপনারা কি করে আছেন? সে কথা আর বলে লাভ নেই। ইচ্ছা করে নেই, আছে পড়ে পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এ বয়সে খাবো কি, যাবো কোথায়? আমার দুটি মেয়ে পর পর মারা গেছে ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলে পেলাম না। কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো, হ্যাঁ, একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকমই দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হয় বা চলে? যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা সিংহ একদিন দেখা গেল। মিশ্রির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণ।
তবে রোদ বড় একটা উঠলে ইদানিং আর বড় দেখা যেত না। ইতিমধ্যেই রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির উপর কাঠের তক্তা বসে তার উপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে, ঘরটা বেশ বড়, ভালো হাওয়া বেশ আসে। মনের ভয় ঘুমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতী বাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখে দেওয়াটা কি ভালো হয়েছে? কেন করলেন ওটা? রেবতী বাবু অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভাবি। এখানে আমার এক ব্রাহ্মণ আরতালি জুটল, নাম দিগম্বর পান্ডে। লোকটা অনেক দিন এখানে আছে। রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্না বান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবার বামুন পাড়ার নট বলে একটা জায়গায় আবগারির তদারকে গেল। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর পায়ে লেখা আছে বামুন পাড়ার নট টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমরা গরুর গাড়িতে বাজারে গিয়ে থামলাম। বেলা তখন 10টা। 2টি মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ী কাঠের কারবার আছে। গাঁজা ও আফিনের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো, মাথা ধরলো। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে। বললে এটাই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? হ্যাঁ হয়। মানুষ মরে? তা মন্দ না, মনে বলছি। আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি তো, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলুম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামুন পাড়ার নর্থ বাগানের একটা গুমটি টিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতী বাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ ইঞ্জেকশন চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু নয়। আমিও নিজেকে সেইভাবেই বুঝালুম। আবার বেশ কাজকর্ম করছি, শরীরে কোনো ক্লান্তি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ আবার জ্বর এলো। দারোগা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আরতালির দিগম্বর পাঁড়েকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরে ঘুরে কাটলো। রেবতী বাবু এবং থানার দারোগা বাবু দুবেলায় আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরতালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। কমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকি বাজির মতো আসে, আবার ভেলকি বাজির মতো চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়া দরুন সে ভয় একেবারেই নেই। আরতালিকে ডেকে বললুম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। 2 দিন পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে
হতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝলাম তারা চা খাননি, ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই। দারোগা বাবু বললেন, শরৎ বাবু, একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবু তাই মত। আমাকে তো কিছু বলেননি। দারোগা বাবু ইতস্তত করে বললেন, না, আপনাকে বলেননি, আমাদের বলেছেন। আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ, মানে আমি তো সেরে গিয়েছি। ও সারা বড় কঠিন শরৎ বাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রখিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখি না। কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগানের থেকে। কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাথী থাকবে। আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ, আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হয়তো। যদি কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলে। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললুম আরদালিকে। গা হাত মুছবো বলে। তারপর 1 বাটি বার্লি খেলাম। আরো একটু বেলা হলে 2টি ভাতও খেলো। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাই বাবু উকিল বললেন, একটা কথা, আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কি রকম সেবা এখনই সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তারবাবু? এই কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কিরকম সেরেছে ডাক্তার? বুঝলাম না তো মশাই। এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করল। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়ে ছিলেন রেবতী বাবু ও দারোগা বাবু। আমি আর আরদালি জিনিসপত্র গুছোচ্ছি। এমন সময় আমার এলো জ্বর, ভীষণ কম্প জ্বর। আর আমি বসতে পারছিলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়ল। এবার আমি আর কিছুই জানি নে। আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন 2টো জিনিস আমার চোখে পড়ল। প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশে জানলার বাইরে হাওয়াতে দুলছে। দ্বিতীয় জিনিসটি হলো আমার বাক্স পুটুলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটা দেয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ের ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরায়? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি তো স্ট্রেচারে আদৌ উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, আরদালি দিগম্বর কই? ঘরের আলো জ্বলেনি। আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল, ডাকতে গেল মুখে,
গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইল। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল। দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না। অতি অল্পক্ষণের জন্যে মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমারও আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম। এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে। তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আর আরদালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই যেন সে চমকে উঠল, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে। তার মধ্যে রেবতী বাবু ছিলেন। রেবতী বাবু বললেন, কেমন আছেন সনদ বাবু? ভালো, কিছু খাবো। তখনই রেবতী বাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নীরোগ হয়ে উঠেছিলাম। বোধ করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তার বাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারকে টেলিগ্রামে আমার মৃত্যুর সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগা বাবু, তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু শয্যার পাশে সারা রাত বসেছিল? কে আমার ঘরের চারিধারে গন্ডি এঁকে দিয়েছিল? আমাকে
বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যে পাহারা দিয়েছিল, এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষ মন, সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, মস্ত বড় একটা আশার পানি দিয়ে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাই পদ রাহা বললেন, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় 2 বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার, জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালের পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, লাইক করবে ভিডিওটাকে, যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবে যাতে মিডনাইট হরর শো ইউটিউবে আরো বেশি উন্নতি করতে পারে। আজকের জন্য তো ভিডিও শেষ বন্ধুরা, গল্প শেষ। পরের সপ্তাহে তোমাদের সাথে এমনি সময় আমি আর মানুদা আবার দেখা করব একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি। আমি মানুদা, গল্পটা কেমন লাগলো আপনাদের শুনে জানাবেন। শুভরাত্রি, বিদায়।